হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা SKBU বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত, তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে, তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, অনলাইন ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছো, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো কেবলমাত্র 599। ঠিক আছে, এবং এই 599 তোমাদের কিন্তু মান্থলি ওয়াইজ পে করতে হবে না, কেবলমাত্র একবার পে করার মাধ্যমেই তোমরা তোমাদের যে পুরো 6 মাসের কোর্সটা রয়েছে সেটা কিন্তু তোমরা একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো কুতুবউদ্দিন আইবেক আজকের আলোচনার বিষয়। তো প্রথমে কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে সংক্ষেপে বলি যে কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন। আমরা তরাইনের যুদ্ধ করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে তরাইনের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল তিনি কিন্তু জয়লাভ করেন এবং সেই সমস্ত অঞ্চলে তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির শাসন কার্য প্রতিষ্ঠাও করেন। ঠিক আছে, অর্থাৎ মোহাম্মদ ঘুরি সেই সমস্ত বিজিত অঞ্চলগুলোকে ভারতবর্ষের নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদের মতো ভারতবর্ষে আক্রমণ করে ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে ফিরে যাননি। তিনি মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেন, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলগুলোকে তিনি জয় করেন এবং সেই সমস্ত অঞ্চলগুলোকে নিজ সাম্রাজ্যভুক্ত করেন, অর্থাৎ নিজ শাসন কার্য প্রতিষ্ঠা করেন। তো মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পর ভারতবর্ষের যে বিভিন্ন বিজিত অঞ্চল বা বলা যায় যে ভারতবর্ষের যে শাসন কার্য, সেই শাসন কার্যের দায়িত্ব কুতুবউদ্দিন আইবেককে দিয়ে তিনি নিজ সাম্রাজ্যে ফিরে যান, অর্থাৎ ঘুরির সাম্রাজ্যে ফিরে যান। ঠিক আছে, তো কুতুবউদ্দিন আইবেককে তিনি কি করেছিলেন? ভারতবর্ষের যে শাসন কার্য, সেই শাসন কার্য প্রদান করেছিলেন। তো সেই কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে তার যে প্রাথমিক জীবন, সেই প্রাথমিক জীবন সম্পর্কে বলা যায় যে কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত। ঠিক আছে, এবং তার সম্পর্কে বলা যায় যে প্রাথমিক জীবনেই একেবারে ছোটবেলায় তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, এবং যিনি তাকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন নিসাপুরের কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি। ঠিক আছে, তাকে ক্রয় করে নিয়েছিলেন প্রথম দিকে একেবারে। তারপরে তিনি কিন্তু তার শিক্ষা দীক্ষারও ব্যবস্থা করেন, অর্থাৎ কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি কুতুবউদ্দিন আইবেককে ক্রয় করেন এবং কুতুবউদ্দিন আইবেককে দাসে পরিণত করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার শিক্ষা দীক্ষার ব্যবস্থাও করেছিলেন। ঠিক আছে, কিন্তু কাজী সাহেবের মৃত্যুর পর আইবেককে আবার দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথম জীবনে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এবং তাকে ক্রয় করে নেয় কে? আব্দুল আজিজ কুফি। ঠিক আছে, কিন্তু আব্দুল আজিজ কুফি যখন মারা যান তখন তাকে পুনরায় আবার দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। এবারে তাকে যিনি ক্রয় করেছিলেন তিনি হলেন মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এবারে তাকে কে করেছিলেন? ক্রয় করেছিলেন মোহাম্মদ ঘুরি। এভাবে তিনি কি করেন? মোহাম্মদ ঘুরির সংস্পর্শে আসেন। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি আইবেকের প্রতিভা ও বিশ্বস্ততা দেখে মুগ্ধ হন এবং ধীরে ধীরে তাকে উচ্চ পদে উন্নীত করেন। আইবেক মোহাম্মদ ঘুরির সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার বিশ্বস্ত একজন সেনাপতি হিসেবে কি হয়? পরিচিতি লাভ করেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরি যখন কুতুবউদ্দিন আইবেককে ক্রয় করেন তখন কুতুবউদ্দিন আইবেকের যে দক্ষতা, প্রতিভা এবং বিশ্বস্ততা দেখে মোহাম্মদ ঘুরি কি হন? মুগ্ধ হন এবং এভাবেই তিনি কি করেন? ধীরে ধীরে তাকে তার যে সেই সামরিক হলো হচ্ছে যে সামরিক অভিযানের বিভিন্ন যে পদগুলি, সেই পদগুলিতে মনোনীত করেন এবং নিজ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে তিনি সেই সামরিক পদে উন্নীত হতে হতে একেবারে উচ্চ পদে
উন্নীত হয়ে যান এবং তিনি যে কুতুবউদ্দিন আইবেকের যে একজন সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীর একজন বিশ্বস্ত সেনাপতিতে পরিণত হন। এই গেল তার প্রাথমিক জীবন, অর্থাৎ একজন দাস থেকে সেনাপতি হওয়ার যে অভিযান, সেই অভিযানটা। অর্থাৎ তাকে প্রাথমিক পর্বে একজন দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়, তখন তাকে ক্রয় করেছিলেন আব্দুল আজিজ কুফি এবং আব্দুল আজিজ কুফির পর তাকে ক্রয় করেছিলেন মোহাম্মদ ঘুরি। তো তিনি কার দাস ছিলেন? মোহাম্মদ ঘুরির। কিন্তু মোহাম্মদ ঘুরির দাস হওয়া সত্ত্বেও কুতুবউদ্দিন আইবেকের যে বিশ্বস্ততা বা প্রতিভার গুণে তিনি কিন্তু তার যে সেনাপতি, সামরিক বাহিনীর একজন সেনাপতিতে পরিণত হন। এবারে আমরা আলোচনা করব তার ভারত বিজয়ের, অর্থাৎ ভারত বিজয়ে তার ভূমিকা কি ছিল। তো কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরি যে বেশ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিল, সেই যে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান, সেই অভিযানগুলোতে কুতুবউদ্দিন আইবেক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন বলা যায় যে 12 শতকের শেষ দিকে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ শুরু করেন এবং এই অভিযানগুলিতে আইবেক তার প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন। তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে এবং পরবর্তীকালে কনৌজের যুদ্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। তো মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধ হওয়ার পূর্বেও কিন্তু বেশ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তো সেই সমস্ত আক্রমণ এবং তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধগুলোতে কুতুবউদ্দিন আইবেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি হিসেবে। এবারে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরবর্তীকালেও তিনি কনৌজের যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ করে কি করেছিলেন? দিল্লি, আজমির, মিরাট এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ অঞ্চল, সেই অঞ্চলগুলোকেও তিনি দখল করেছিলেন। ঠিক আছে, তো এই গেল তার ভারত বিজয়ে তার যে ভূমিকা, অর্থাৎ একজন সেনাপতি হিসেবে বা দাস হিসেবে তিনি কি ভূমিকা পালন করেছিলেন তা। এবারে আমরা আলোচনা করব যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি কি করেছিলেন? ভারতবর্ষের যে শাসন কার্য, সেই শাসন কার্যকে কুতুবউদ্দিন আইবেকের হাতে অর্পণ করে তিনি ঘুরি সাম্রাজ্যে ফিরে যান। ঠিক আছে, এবং যখন 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়, তখন তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন। অর্থাৎ ভারতবর্ষে তিনি এতদিন পর্যন্ত তিনি কি করেছিলেন? মোহাম্মদ ঘুরির হয়ে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেছিলেন। কিন্তু মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লির স্বাধীনতা ঘোষণা করেন, অর্থাৎ দিল্লিতে তিনি স্বাধীন সুলতানি রাজ্যের কি করেন? সূচনা করেন এবং তিনি দিল্লির স্বাধীন সুলতানি রাজ্যের রাজবংশ হিসেবে দাস বংশ বা মামলুক বংশের কি করেন? প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো কুতুবউদ্দিন আইবেক কি করেছিলেন? 1206 খ্রিস্টাব্দে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে দিল্লি সালতানাতের সূচনা করেছিলেন। ঠিক আছে, এবং দিল্লি সালতানাতের হিসেবে তিনি দাস বংশ বা মামলুক বংশের কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন বা শাসন কার্যের সূচনা করেছিলেন। এবারে আমরা তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক যিনি ভারতবর্ষের দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, তো এই জন্য তাকে কি বলা হয়? দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও বলা হয়। তো তার কৃতিত্বের ক্ষেত্রে তিনি বেশ কতকগুলি তিনি স্থাপত্যেও মনোযোগ দিয়েছিলেন এবং বেশ কতকগুলি স্থাপত্য তিনি নির্মাণও করেছিলেন। যেমন তার মধ্যে বলা যায় যে তিনি দিল্লির কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং দিল্লিতে তিনি আবার কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি আজমিরে আড়াই দিনকা ঝোপড়া নামেও একটি মসজিদ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো এগুলো হলো তার অন্যতম কৃতিত্ব। তো তিনি কিন্তু এই সমস্ত স্মৃতিসৌধগুলি যে রয়েছে, এই সৌধগুলির যে নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্য অসমাপ্ত করেই মারা যান। অর্থাৎ তিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন এবং 1210 খ্রিস্টাব্দে কেবলমাত্র 4 বছর পরই তিনি পোলো খেলতে গিয়ে কি হন? মারা যান। সুতরাং তার এই যে সৌধগুলোর নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্যগুলো সমাপ্ত করেন পরবর্তী শাসক। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।